আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার আছে? ওকে, ক্লিয়ার। তাহলে শুরু করি আমি, হ্যাঁ। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। এই ক্লাসের পর আশা করছি ইনশাল্লাহ কখনোই আর চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে কখনোই ভুল হবে না। আমরা একদমই সহজ নিয়মে শিখবো। তো জাস্ট ধৈর্য ধরে 40 থেকে 50 মিনিট ক্লাসটা দেখেন, তারপর আশা করি বুঝতে পারবেন। তো এর আগে আমরা সরল মুনাফার দুইটা ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্লাস। তো ফার্স্টে আমরা চক্রবৃদ্ধি মূলধন সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো সলিউশন করব। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই। ওকে, আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন জিনিসটা কি? সরল সুদ সিস্টেমে যেটা আমরা সুদাসল বলি, সেটাই চক্রবৃদ্ধি সিস্টেমে চক্রবৃদ্ধি মূলধন। মানে একজনকে আমি ধরেন 5,000 টাকা দিলাম, সে আমাকে 1 বছর পরে সুদে আসলে মনে করেন যে 5,500 টাকা দিল। এটা কি আমার 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন, মানে সুদ আর আসল মিলে যেটা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এই চক্রবৃদ্ধি মূলধনের আরো কিছু নাম আছে, এটা আমরা দেখব। তো টাইপ ওয়ানে আমরা কি দেখব? কিভাবে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হয়, চক্রবৃদ্ধি মূলধন, অথবা এটাকে বলা হয় সবৃদ্ধি মূল। কি বলা হয়? সবৃদ্ধি মূল, অথবা বলা হয় আসল সহ মুনাফা। আসল সহ মুনাফা একই কথা সবকিছু। চক্রবৃদ্ধি মূলধন, সবৃদ্ধি মূল, আসল সহ মুনাফা একই কথা। তো ফার্স্টে আমরা বোর্ড বইয়ের যে সূত্রটা আছে, মানে চক্রবৃদ্ধি মূলধন বের করার মেইন যে সূত্র, সেটা দিয়েও ম্যাথ করবো এবং টেকনিক্যালিও অ্যান্সার করার চেষ্টা করবো। ঠিক আছে, তো চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্রটা কি? চক্রবৃদ্ধি মূলধন সমান আসল ইন্টু 1 প্লাস সুদের হার ভাগ 100, এর পাওয়ার হচ্ছে বছর। এটা হচ্ছে আপনার চক্রবৃদ্ধি মূলধন বের করার মূল যে সূত্রটা। এটাকে যদি আমরা সিম্বলের সাহায্যে প্রকাশ করি, চক্রবৃদ্ধি মূলধনকে যদি সি দ্বারা প্রকাশ করি, তাহলে সি সমান পি ইন্টু 1 প্লাস R/100 পাওয়ার এন। হ্যাঁ, মানে এইটাকে চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করলাম, আসল হচ্ছে পি, সুদের হার হচ্ছে আর, সময়টাকে এন দ্বারা প্রকাশ করলে এই সূত্রটারই সিম্বলিক ফরম্যাটটা এভাবে চলে আসবে। তো এটা গেল, এটা হলো চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র। তো ফার্স্ট একটা ম্যাথ দিয়ে আমরা শুরু করব। এই প্রশ্নটা নিবন্ধনে এসেছিল। প্রশ্নটা হলো, কি বলছে? জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3,000 টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত?
তো প্রশ্নটা আমরা পড়ি। জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3,000 টাকা জমা রাখেন প্রথম বছরান্তে, মানে কি 1 বছর পরে তার চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। ফার্স্টে আমরা সূত্রের সাহায্য করবো। চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র কি? আসল ইন্টু 1 প্লাস হার ভাগ 100 এর পাওয়ার বছর। আসল কত টাকা বলা আছে? 3,000 টাকা হচ্ছে আমার আসল, 3,000। সুদের হার কত? 10। আর এই পার্সেন্টেজের 100 তো আমরা সুদে বসাইছি। পাওয়ার হলো বছর, প্রথম বছর মানে কি 1 বছর, তাহলে ওখানে পাওয়ার হচ্ছে 1। আমরা যদি ক্যালকুলেশন করি 3,000, এখানে শূন্য শূন্য কাটা যায়, তাহলে এটা যদি যোগ করেন 1 যোগ 1/10, তাহলে 10 লসাগু, 10 × 10 যোগ 1, তাহলে 3,000 উপরে 11 নিচে 10, শূন্য শূন্য কাটা যায়, 3,11 33 আর 2 শূন্য 3300 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 3300 টাকা। এখানে প্রথম বছর বলছে তাই এনের মান 1, 2 বছর বললে এনের মান 2, এরকম। তো যাই হোক, আমরা জাস্ট হুবহু সূত্রে মান বসেছি। আসল বসেছি 3,000 টাকা, হার বসেছি 10, সময় বসেছি 1 বছর। এটা বসাইয়া যা আসে সেটাই আনসার। আসলো কত? 3300 টাকা। এটা হলো আমাদের রিটার্ন নিয়ম বা বোর্ড বইয়ের নিয়ম, যাই বলেন। এবার আমরা টেকনিক্যালি অ্যান্সার করব। এটা আরো একটু সংক্ষেপে করার চেষ্টা করব। এইটা বুঝছেন কিনা জাস্ট আপনি সূত্রে মান বসাবেন, এইটা বুঝলে আমি টেকনিক্যাল অ্যান্সারে চলে যাব। ঠিক আছে? এই চক্রবৃদ্ধি ইংরেজিতে বলে কম্পাউন্ড, এই জন্য আমরা সি বলছি। আর পি মানে প্রিন্সিপাল, আসল। হার মানে কি রেট, তাই এন। আর বছরটা কি এন দ্বারা প্রকাশ করা হয় নর্মালি, বা আপনি চাইলে টি দ্বারা প্রকাশ করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, এগুলো আগের ক্লাসে বলা হয়েছে, প্রিভিয়াস ক্লাসে। ওকে, তাহলে আমরা চলে যাব বিকল্প নিয়ম। বিকল্প নিয়মটা হলো চক্রবৃদ্ধি মূলধনের প্রশ্নগুলো সংক্ষেপে করার জন্য প্রশ্নে যে সুদের হার দেওয়া থাকবে সেটা 10 থাকুক, 5 থাকুক, যাই থাকুক, মানে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে তার সাথে আমরা সবসময় 100 যোগ করবো। এখানে আছে 10, 100 যোগ করলে কত হয়? 110। হ্যাঁ, এই নতুন একটা পার্সেন্টেজ পাবো। নতুন পার্সেন্টেজটাকে আসল টাকার সাথে ততবার গুণ করব যত বছরের বলবে। 1 বছরে বললে একবার গুণ হবে, 2 বছরে বললে 2বার গুণ হবে। আরেকবার বলছি, আমাদের আসল কত? 3,000। তাহলে আসলের সাথে এই নতুন পার্সেন্টেজটা ততবার গুণ করব যত বছরের বলবে। একবার বলছে না, মানে 1 বছর বলছে না, তাহলে একবার গুণ হবে। অ্যান্সার শেষ। যদি বলছে 2 বছর, তাহলে 2বার গুণ করতাম। তাহলে আবারও নিয়মটা বলছি। প্রশ্নে যে সুদের হার দেওয়া থাকবে তার সাথে আমরা 100 যোগ করব। নতুন যে পার্সেন্টেজটা পাবো এই পার্সেন্টেজটাকে আসল টাকার সাথে ততবার গুণ করব যত বছরের বলবে। 1 বছরে বলছে, একবার গুণ করছি, ম্যাথ শেষ আমার। 110 মানে কি? 110-এর নিচে 100, তাই না? পার্সেন্টেজ মানে নিচে 100, শূন্য শূন্য কাটা যায়, তাহলে ক্যালকুলেশন করলে 3300 টাকা। এটা হলো শর্টকাট নিয়ম, বুঝতে পারছেন? এটা আমি আরো করাবো সামনের ম্যাথ গুলোতে। আমরা আরেকটা কোশ্চেন দেখি। হ্যাঁ, যেমন আমাদের বলা হয়েছে 2 নাম্বার কোশ্চেনটাই করাই। এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন। তারপর বলছে কি, দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবেন? দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবেন। আচ্ছা, এই প্রশ্নটার কোথাও কিন্তু চক্রবৃদ্ধি মূলধন শব্দটা নাই। এখন খেয়াল করেন, চক্রবৃদ্ধি সিস্টেমে আমি একজনকে 600 টাকা দিলাম, 2 বছর পরে সুদ সহ টাকা, মানে সুদে আসলে যেটা ফেরত দিবে ওইটার নাম কি? চক্রবৃদ্ধি মূলধন। মানে সোজা কথা, সরল সিস্টেমে যেটাকে আপনি সুদ আসল বলতেন সেইটাই এখন নাম হয়ে গেছে চক্রবৃদ্ধি মূলধন। মানে আমি একজনকে টাকা দিব চক্রবৃদ্ধি সিস্টেমে, সুদে আসলে মিলে যেটা ফেরত দিবে তার নাম কি? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এখানে বলছে সুদ সহ কত টাকা পাবেন, এর মানে কি? আমাকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে। ওকে, তাহলে আমরা ফার্স্টে সূত্রের সাহায্যে করব। আসল কত? 600। সুদের হার কত? 10। 10 থাকতে পারে, 5 থাকতে পারে, যাই থাকুক। বছর কত? 2 বছর বলছে, তাহলে উপরে 2। আমাদের ক্যালকুলেশন করলে আনসারটা চলে আসবে, একদম ইজি ভাই। শূন্য শূন্য কাটা যায়, এখানে 1 এর সাথে আমরা এটা যোগ করবো, 1 যোগ 1/10।
ঠিক আছে, তাহলে কত হয়? 10 লসাগু 10 একে 10 যোগ 1, 11/10। হ্যাঁ, এখানে আসে 11/10 স্কোয়ার। এই ভগ্নাংশটার স্কোয়ার মানে কি? 2 বার গুণ। 11/10 গুণন 11/10, 0 0 কাটা, 0 0 কাটা। খেয়াল করেন, 11 গুণ করলে হয় 121, 6 6, ততক্ষণে 12 দেড় থেকে 726 টাকা হচ্ছে আনসার। এটা হলো আমরা রিটার্ন স্টাইলে বা বেসিক নিয়মে করে ফেললাম। এবার আমরা চলে যাব টেকনিক্যাল নিয়মে। কোনো কোশ্চেন থাকলে করবেন। টেকনিক্যাল নিয়মে চলে যাব। কি বলছিলাম? প্রশ্নে যে সুদের হার দেওয়া থাকবে তার সাথে 100 যোগ হবে, সেটা 10 থাকুক। মানে আপনি বলতে পারেন যে ভাই সবসময় কি 10 থাকবে? না, তবে ম্যাক্সিমাম প্রশ্নে 10 থাকে, সেটা আমাদের দেখার বিষয় না। 10 থাকবে না, 5 থাকবে না, 6 থাকবে, আমার দেখার বিষয় না। যাই থাকবে তার সাথে আমি 100 যোগ করবো। এর সাথে 100 যোগ করলে কত হয়? 110%। এই নতুন পার্সেন্টেজটাকে আসল টাকার সাথে ততবার গুণ করবো যত বছরে বলবে। আসল কত আমার? 600। এইটা কয়বার গুণ করব আমি? 2 বছরে বছরে 2 বার গুণ করবো। 1 2, আমার ম্যাথটা হয়ে গেল। এখানে 600 এর মানে সেখানে গণিত আছে, সরি। 110 এর নিচে একটা 100 চলে আসবে, পার্সেন্টেজ তুলে দিলে। এখানেও পার্সেন্টেজ তুলে দিলে 100 চলে আসবে। 0 0 কাটা, 0 0 কাটা, 2 0 2 0 কাটা, গুণ করলে 726 টাকা। তাহলে 2 নাম্বার নিয়মটা কি? প্রশ্নে যে সুদের হার দেওয়া থাকবে, মানে যে শতকরাটা দেওয়া থাকবে, তার সাথে আমরা 100 যোগ করবো। নতুন পার্সেন্টেজটাকে আসল টাকার সাথে ততবার গুণ করবো যত বছরে বলবে। 2 বছরে বলছে, 2 বার গুণ করে দিচ্ছি, কাহিনী শেষ। ঠিক আছে? এই জিনিসটা না বোঝার কিছু নেই। মানে এই 2 লেনের কথা যদি না বোঝেন, মানে এই চক্রবৃদ্ধি মুনাফার এই ক্লাস যে না বুঝবে, সে আসলে কোন ক্লাস বুঝবে না। এখানে তো কিছুই করতেছি না আমরা, জাস্ট সূত্রে মান বসাচ্ছি। এখন কি যোগ বিয়োগ দেখানোর তো কোনো মানে নাই। এখানে আপনি আসলের মান বসাইবেন কত? 600। হার মানে কি আর কত বসাইবেন? 10। বছর কত? 10 2। এবার যোগ বিয়োগ করবেন নিজে নিজে। আর এখানে আমি নতুন ভাবে কি বলছি, এটা আরেকটা নিয়ম, যদি ভালো লাগে শিখবেন, না প্রয়োজন নাই। এই প্রশ্নে যে সুদের হার দেওয়া থাকবে তার সাথে আপনি 100 যোগ করবেন, নতুন একটা পার্সেন্টেজ পাবেন। 10 আর 100 যোগ করলে কত হয়? 110%। এই পার্সেন্টেজটাকে আসল টাকার সাথে ততবার গুণ করবেন যত বছরে বলবে। 2 বছরে বছর 2 বার গুণ করছি। আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। যেমন 3 বছরের একটা ম্যাথ আমরা দেখি। 4 নাম্বার কোয়েশ্চেন। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন কত? তা আপনি বেসিক নিয়মও করতে পারেন, বা ওই বিকল্প যে নিয়ম সেভাবে করতে পারেন, আপনার ইচ্ছা আপনি কি করবেন। তো বেসিক নিয়মে করেন। আসল কত টাকা? 8,000 টাকা। সুদের হার কত? 10, নিচে 100। পাওয়ার কত? 3 বছর বলছে, তাহলে পাওয়ার 3। তাহলে 8,000, এখানে হয় 10, মানে 0 0 যদি কেটে দেয় তাহলে 10, 10 একে 10 আর 1, মানে ভগ্নাংশের যোগ যেভাবে করে সেভাবে করলাম। 8,000, এই জিনিসটার পাওয়ার 3। 11/10 পাওয়ার 3 মানে কি? 3 বার গুণ। পাওয়ার যত ততবার গুণ হয়। 1 2 3, দেখা যায় নিচে। আচ্ছা, তারপর কি করবো বলেন তো? 0 0 কেটে দিব, 0 0 কেটে দিব, 0 0 কেটে দিব। 3টে 11 গুণ করলে হবে 1331। কত? 1331। 8 খেয়ার 3 24 4, 10,648 হবে মনে আছে। 3 24 থেকে 2, 26 6 হাত থেকে 2, 8 8 2, 10, 10,648 টাকা। মানে আপনার 2টা নিয়মের যে কোনো একটা নিয়মে করবেন ভাই। আপনার যদি মন চায় আপনি এইভাবে করবেন, আপনার যদি না মন চায় এইভাবে করবেন। 2টা আলাদা নিয়ম, কিন্তু কথা বললে দেখবেন যে একই জিনিস।
মানে একটা যোগাকারে বলতেছে, একটা ঘুরাইয়া বলতেছে। দেখেন আমরা যদি সংক্ষেপে করি, সংক্ষেপে করলে কি হবে, আসল টাকার সাথে আমরা যদি পার্সেন্ট সাথে 100 যোগ করি কত হয়, 110%। আসল টাকার সাথে এই পার্সেন্টেজটা এখন কয়বার গুণ হবে, 3 বছরে 3বার গুণ হবে। 110% গুণন 110% গুণন 110%, শেষ। 8,000, 110 ভাগ 100, 110 ভাগ 100, 110 ভাগ 100। শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 1 শূন্য 1 শূন্য 2 শূন্য 2 শূন্য, 3 টা 11 গুণ করলে 1331, তাহলে 10,648 টাকা। বুঝতে পারছি? তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করতে পারবো নাকি? চক্রবৃদ্ধি মূলধন পারবো, ঠিক আছে। যেমন দেখেন 5 নাম্বার কোশ্চেনটা আসলে 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আমাদের কয় সেকেন্ড লাগে সেটা একটা হিসাব করবো আমরা। বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত, কয়েক সেকেন্ড আমরা করব। তাহলে 800 হলো আমাদের আসল, আসলের সাথে এখানে যদি আমরা যদি 100 যোগ করি, মানে আমরা ফার্স্টে কি করব, পার্সেন্টেজের সাথে 100 যোগ করলে একটা 110% পাবো, নতুন একটা পার্সেন্টেজ পাবো। এই পার্সেন্টেজটাকে আসল টাকার সাথে কয়বার গুণ করবো, 2 বছরে বছর 2বার গুণ করবো। 110 নিচে 100, 110 নিচে 100, নিচে 100 কই থেকে আসে, পার্সেন্টেজটা উঠাই দিলে আসে। শেষ। 3 লাইন, 3 লাইনে 1 মার্ক বিসিএস ফিলিতে। শেষ, আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করা শেষ। এখন শিখবো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মূলধন মানে কি, আসলের সাথে সুদ মিলে যেটা হয়, তাই না? আর মুনাফা জিনিসটা কি, এক্সট্রা যে টাকাটা দেওয়া হয়। তাহলে আমরা এখন বের করবো টাইপ 2 এ চক্রবৃদ্ধি মুনাফা। টাইপ 2 চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা দুইটা ভিন্ন জিনিস। ঝামেলা যেটা হয়, পরীক্ষায় অনেক সময় চক্রবৃদ্ধি মুনাফা চাই, কিন্তু অনেকে বলে চক্রবৃদ্ধি মূলধন বের করে, কারণ সেটাও অপশনে থাকে। আচ্ছা মনে করেন একজনকে আমি 6,000 টাকা দিলাম, সে আমাকে সুদে আসলে চক্রবৃদ্ধি সিস্টেমে 2 বছর পরে 7,500 টাকা দিল। তাহলে এটার নাম কি, আসল। আর চক্রবৃদ্ধি সিস্টেমে সুদে আসলে মিলা যে টাকাটা ফেরত দিল তার নাম কি, চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমি একজনকে 6,000 দিলাম, এটা আসল। সে চক্রবৃদ্ধি সিস্টেমে 2 বছর পরে আমাকে 7,500 টাকা ফেরত দিল, তার মানে কি, চক্রবৃদ্ধি মূলধন। এবার যদি আপনাকে বলি মুনাফা কত, তাহলে সে আসল টাকার উপর এক্সট্রা যে টাকাটা আছে তার নাম কি, মুনাফা। তাহলে 7,500 মাইনাস 6,000, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল টাকাটা বিয়োগ করলে মুনাফাটা বের হয়ে চলে আসে 1,500 টাকা। এভাবে করে আমরা বের করব। যে প্রশ্নগুলো চক্রবৃদ্ধি মুনাফা চাইবে আমরা আগে কি করব, মূলধনটা বের করে নেব। এটাই বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপর একটা ম্যাথ করলেই এখান থেকে আশা করছি ক্লিয়ার হয়ে যাব। শীটের 9 নাম্বার কোশ্চেন, বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? ভালো করে কোশ্চেন খেয়াল করতে হবে যে মুনাফা বলছে নাকি মূলধন বলছে। যেহেতু মুনাফা বলছে আমরা আগে ফার্স্ট কি করবো, মূলধনটা বের করে নেব। ওকে, তাহলে চক্রবৃদ্ধি মূলধন, আমাদের ফার্স্ট কাজ কি, চক্রবৃদ্ধি মূলধন। এটা আপনি সূত্রের সাহায্য করতে পারেন বা বিকল্প নিয়মে করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যদি সূত্রের সাহায্য করেন তাহলে কি হবে, আসল গুণন 1 + সুদের হার। হার কত দেওয়া আছে এখানে, 10/100। কয় বছর, 3 বছর। তাহলে 5,000, 0 0 কাটেন, না কাটলেও হয়, পরে কাটা যাবে। 11/10। এটার পাওয়ার 3 মানে 3 বার গুণ, 1 2 3। 3 শূন্যের সাথে 3টা শূন্য কাটা, 3 তে 11 গুণ করলে হয় 1331। 5 × 5 3 × 5 = 15, 5 হাত থাকে 1, 3 × 5 = 15, 16, 4 হাত থাকে 1, 5 × 5 = 6। একজনকে আপনি 5,000 টাকা দিয়েছিলেন, কথা খেয়াল করবেন, একজনকে আপনি 5,000 টাকা দিয়েছিলেন, সে আপনাকে সুদে আসলে মিলাইয়া 6,655 টাকা ফেরত দিছে। তাহলে সুদ কত বা মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা না, মুনাফা কত, 6,655 মাইনাস 5,000, তার মানে 1,655 টাকা আমাকে মুনাফা দেওয়া হয়েছে। শেষ। এভাবে করে চক্রবৃদ্ধি সুদ বের করবেন। এই চ্যাপ্টারের যেসব প্রশ্ন আপনাদের ঝামেলা হইতে পারে আমি এখন সেটাই দেখাবো, এই পর্যন্ত ডান কিনা। আপনি চাইলে চক্রবৃদ্ধি মূলধনটা এই সূত্রের সাহায্যে না বের করে ওইভাবে বের করতে পারেন, 110-এর সাথে এইটা 3 বার গুণ করে দিবেন তাহলে হয়ে যাবে, সেভাবে করতে পারেন, আপনার ইচ্ছা। মূল কথাটা হলো মুনাফার জন্য মূলধন লাগবে, এই মূলধনটা বের করে মূলধন থেকে আসল টাকা বিয়োগ করলে এক্সট্রা টাকার নামই মুনাফা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত কারো কোনো ঝামেলা থাকলে কিন্তু আমাকে বলতে হবে যে ভাই ঝামেলা আছে। আচ্ছা, এবার আমরা শিখবো ষান্মাসিক, অর্ধ বছর বা 6 মাস, টাইপ 3। কি বলছি, ষান্মাসিক অথবা অর্ধ বছর অথবা 6 মাসের সুদ। সবকিছু আগের মতো, একটু চেঞ্জ, যে আমরা জিনিসটাকে 1 বছর পর হিসাব করতে, এখন 6 মাস অন্তর অন্তর হিসাব হবে আমাদের। এই তো সূত্র তো একটু চেঞ্জ আছে অবশ্যই। চক্রবৃদ্ধি মূলধন সমান আসল 1 + সুদের হার ভাগ 100, আর এখানে 6 মাস যতবার আসে এটা হলো পাওয়ার, সেটা লেখা আছে। আমি তারপর ক্লিয়ার করে লিখে দিচ্ছি, মানে বলে দিচ্ছি, আমার লেখা তো খুব বেশি মানে অনেক খারাপ। চক্রবৃদ্ধি মূলধন সমান আসল ইন্টু 1 + সুদের হার ভাগ 100, এর পাওয়ারটা হচ্ছে 6 মাস যতবার আসে। ব্যাপারটা হলো আপনাকে প্রশ্নে সময়টা দেবে বছরে, কিন্তু হিসাব করতে বলবে মাসে, মানে 6 মাস পর পর। মাসে বলতে 6 মাস পর পর। আচ্ছা, আপনারা একটু আমাকে বলেন তো, আপনারা বলেন 2 বছরে 6 মাস কতবার আসে, এটা আপনারা বলবেন দ্রুত। 2 বছরে 6 মাস কতবার আসে আপনারা বলেন তো। আপনারা বলবেন 2 বছরে 6 মাস কতবার আসে, দ্রুত বলতে হবে। যে আমি আপনাকে 2 বছর সময় দিলাম, এই 2 বছরের মধ্যে আমি 6 মাস কয়বার পাবো, সেটাই আমার কোশ্চেন। কয়বার পাবো? 4 বার পাবো, গুড। কেন 4 বার পাবো? কারণ প্রত্যেক বছরে 6 মাস 2 বার হয়, 6 মাস আমরা যোগ করলে 1 বছর, তাহলে প্রত্যেক বছরে 2 বার করে 6 মাস আসে, তাহলে 2 বছরে 4 বার আসবে। এটা তো আমরা বুঝি। ওকে, এটা বুঝলে আমাদের আর টেনশন নাই।
কোশ্চেন 12, 20% যৌগিক, এই যৌগিক মানে হলো চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি আর যৌগিক একই কথা। সিম্পল মানে সরল, কম্পাউন্ড মানে যৌগিক। এই যৌগিকের অপর নাম চক্রবৃদ্ধি। মুনাফায় মূলধন 10,000 টাকা হলে, 10,000 টাকা 2 বছরের জন্য, কি বলছে, 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর, এই কথাটা বলা আছে, অর্ধ বছর ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করেন। 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন করতে। তাহলে এই প্রশ্নের ঝামেলাটা কোথায়? অর্ধ বছর, মানে আপনাকে অর্ধেক বছর পর পর হিসাব করতে বলছে, কিন্তু সময়টা কিন্তু বছরেই দেওয়া আছে। তো যাই হোক, প্রথম যেটা কথা, ষান্মাসিক, অর্ধ বছর বা 6 মাস, এই ধরনের যত প্রশ্ন আছে ফার্স্টে আপনাকে সুদের একটা অর্ধেক করতে হবে। কারণ এই যে 20% দেওয়া আছে এটা কিন্তু বছরে হিসাব করে দেওয়া আছে, কিন্তু আপনি তো 6 মাস পর হিসাব করবেন। তাহলে আপনি সে শর্টকাট টেকনিকে করেন আর বেসিক নিয়মে করেন। ফার্স্ট কাজ হচ্ছে পার্সেন্টেজটা অর্ধেক করে ফেলা। তাহলে আমরা কি লিখবো? সুদের হার 20% ভাগ 2, 10%, মানে সব সময় এটা করে ফেলতে হবে। কেন? কারণ এই এই হারটা তো দেওয়া আছে বছরে, কিন্তু আমি তো বছর হিসাব করছি না, আমি 6 মাসে করব। ওকে, এবার সবকিছু আগের মতো সূত্রে বসান। আসল কত? 10,000। সুদের হার কত? 10। সুদের হার কিন্তু 20 ব্যবহার করা যাবে না। 6 মাস যতবার আসে, এই যে 2 বছর, 2 বছরে 6 মাস কয়বার আসে? 4 বার আসে। তাহলে এই 4 কই পাইলাম? এটা কিন্তু কোশ্চেনে ছিল না। এই 4 কই পাইলাম? কোশ্চেনে ছিল না। তাহলে কি করছি? 6 মাস যতবার আসে, 6 মাস 2 বছরে 4 বার আসে। এবার তো আমার আগের মতো সবকিছু। তাহলে 10,000, এরপর 4 মানে 4 বার গুণ, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এই 4টা শূন্যের সাথে এই 4টা শূন্য কাটা, তাহলে থাকে 11। 4 বার গুণ, এটা গুণ করা দরকার নাই, যদি অপশনে গুণ করা থাকে গুণ করবেন। যেমন অপশনে বলা ছিল কি 11 এর পাওয়ার 4, বিসিএস এর কোশ্চেন ছিল এটা, হ্যাঁ। 11 গুণন 11 গুণন 11 গুণ 11, মানে 4 বার 11 গুণ করলে 11 এর পাওয়ার 4 হয়। এভাবেও লিখতে পারেন, বা আপনি যদি 4টা 11 গুণ করতে পারেন, আপনার ইচ্ছা, মানে কোশ্চেনে যেরকম থাকবে, আপনার ইচ্ছা না, কোশ্চেনে যেরকম থাকবে। অ্যান্সার শেষ। তাহলে আপনি দুইটা জায়গায় পার্থক্য পাইছেন আগের সাথে। এক, সুদের হার অর্ধেক করা লাগে। 2, এখানে বছরের জায়গায় 6 মাস যতবার হিসাব করা লাগে, আর কিছুই নাই, আর সবকিছু আগের মতো। তাই প্যাচ লাগাবেন না দয়া করে। তাহলে পার্থক্যটা আমরা বুঝছি কিনা? এখানে দুইটা জায়গায় পার্থক্য, সুদের হার অর্ধেক করতে হয়, আর সময়টা বছরে না নিয়ে যতবার 6 মাস আসে ততবার নিতে হয়। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাই বিকল্প নিয়মে কি করা যাবে? হ্যাঁ, বিকল্প নিয়মে করা যাবে। একই নিয়ম, বিকল্প নিয়মের ক্ষেত্রে একই জিনিস। ওই পার্সেন্টেজের সাথে 100 যোগ করবেন, মানে আপনি শর্টকাটে করেন আর রিটার্ন নিয়মে করেন, যাই করেন পার্সেন্টেজ অর্ধেক করাই লাগবে। তাহলে এর সাথে আমরা 100 যোগ করবো। আসল টাকা কত? 10,000। আসল টাকার সাথে ওই পার্সেন্টেজটা কতবার গুণ করব? আগে গুণ করতাম যত বছর দেওয়া থাকবে, আর এখন গুণ করবো যতবার 6 মাস আসে। তাহলে 2 বছরে 6 মাস 4 বার আসে, 4 বার গুণ করব। এক, ছোট করে লিখি, 10,000, 1, 2, 3, 4। এটা হলো শর্টকাট নিয়ম। এই আগেরটাই করেন, এটা যদি শিখতে ভালো না লাগে দরকার নাই। কাটাকাটি করলে পাবেন 11 এর পাওয়ার 4।
ওকে, তাহলে দুইটা জায়গায় ডিফারেন্স। আমরা হিসাবটা সবসময় পার্সেন্টেজ অর্ধেক করে করব, আর সময়টা আমরা 6 মাস পর পর হিসাব করব। এছাড়া বাদ বাকি সব নিয়ম আগের মতোই, সেটা আপনি রিটার্ন বলেন বা এইভাবে বলেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছি। মানে যখনই কোশ্চেনের মধ্যে অর্ধ বছর, ষান্মাসিক, 6 মাস এই তিনটার একটা থাকবে, তখনই আমরা পার্সেন্টেজ অর্ধেক করে দিব আর বছরটাকে 6 মাস পর পর হিসাব করব। এই কোনো কোশ্চেন আছে? এখান থেকে আরো একটা কোশ্চেন আমরা করাই দিই, যেমন ছোট একটা প্রশ্ন, 14 নাম্বার। বার্ষিক 20% হার সুদে ষান্মাসিক, কি বলছে, ষান্মাসিক চক্রবৃদ্ধিতে 1000 টাকার 1 বছরের সুদ কত হবে? খেয়াল করেন কি বলছে, বার্ষিক 20% আর সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে 1000 টাকার 1 বছর পর সুদ কত হবে। মানে আমাদের সুদ চাইছে, তো সুদের আগে কি কি করা লাগে? সুদের আগে আগে চক্রবৃদ্ধি মূলধনটা বের করবেন। কিন্তু যেহেতু বলছে ষান্মাসিক, তার মানে কি আমাদের অবশ্যই পার্সেন্টেজ অর্ধেক করে ফেলতে হবে সব সময়। এটা কাজে হলে এরকম, সুদের হার সমান 20% ভাগ 2, তার মানে 10%। এবার আমরা সুদের মাধ্যমে করে ফেলি। আসল 1000, 1 প্লাস সুদের হার হচ্ছে 10। এখানে কত দিব পাওয়ার? 1 বছর বলছে, 1 বছরে 6 মাস 2 বার আসবে। দুইবার গুণ, তাই না? 11 11 121 আর 10, তার মানে 1210 নাকি? যদি প্রশ্নে বলতো যে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে 1000 টাকার 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত, তাহলে আমরা অ্যান্সার লিখতাম 1210। আমাকে বলছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি একজনকে 1000 টাকা দিছেন, এই যে 1000 টাকা দিচ্ছেন, সে আপনাকে 1210 টাকা ফেরত দিছে, তার মানে কত? 1210 মাইনাস 1000, অর্থাৎ আমাকে 210 টাকা মুনাফা দেওয়া হয়েছে। এই পর্যন্ত ডান হইলে আর একটা টাইপের অঙ্ক করাইলে শেষ। ছোট্ট একটা টপিক, এর বাইরে প্রশ্ন হবে না। প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, পিলি সহ এর বাইরে কোশ্চেন হবে না, আমি বললাম তো। আরো একটা নিয়ম করাবো, শেষ। জাস্ট ধরে ধরে একটা ক্লাস করলে, দেখেন এই একটা ক্লাস করলে আপনার একটা মার্ক যে কোনো পরীক্ষা হইতে পারে, তো ধৈর্য ধরে থাকতে হবে। তো এই পর্যন্ত বুঝতে পারছি। এবার আমরা এখন যে টাইপটা দেখাবো, নতুন কোনো কিছু শেখাচ্ছি না আর। আজকের ক্লাসে যা শিখছি আর প্রিভিয়াস ক্লাসে যা শিখছি, এটা সমন্বিত কোশ্চেন। সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার ডিফারেন্স, বুঝতে পারছেন ভাই? এটা একজন রিপিট করতে বলছেন। ষান্মাসিক শব্দটা যখন থাকবে, তার মানে 6 মাস বুঝাইতেছে। আপনার সময়টা দেওয়া আছে 1 বছর, তার মানে এই যে পার্সেন্টেজ, এটা 1 বছরের। তাহলে আপনি যেহেতু হিসাবটা 6 মাসে করবেন, তাহলে পার্সেন্টেজটা অর্ধেক করতে হবে। 1 বছরের অর্ধেকই তো 6 মাস। তাহলে এই জন্য ষান্মাসিক থাকলে সবসময় অর্ধেক করবেন। আর বাদ বাকি যে আসল গুণন 1 প্লাস সুদের আর ভাগ 100, পাওয়ার কত? 2। এই পাওয়ারটা কিভাবে আসে? আমরা আগে ব্যবহার করতাম বছর, এখন বছর ব্যবহার করবো না। ষান্মাসিক মানে 6 মাস, 1 বছরে 6 মাস 2 বার আসে, 6 মাস 6 মাস যোগ করলে 1 বছর, এই 2 হিসাব করলেন। এখন এই প্রশ্নটা কি আপনার মূলধন চাইছে নাকি সুদ চাইছে? সুদ চাইছে। তাহলে আপনি একজনকে 1000 টাকা দিছিলেন, সে আপনাকে 1210 টাকা ফেরত দিচ্ছে, তার মানে 210 টাকা সুদ দিচ্ছে। এখানে আর কি না বোঝার আছে বলেন? অবশ্যই আপনাদের কমেন্ট দেখে, কেন দেখি না? আপনি কমেন্ট করলেন পরে তো রিপিট করলাম। আপনাদের কমেন্ট করা লাগে, আমি তো একটা ম্যাথ আমি নিজেই রিপিট করে দিই 2 বার, আপনাদের কমেন্ট আসুক বা না আসুক, তাই না? এই ম্যাথ তো আমি একবার করানোর পর নিজে আর একবার করে দেই, মানে বলি। তা আপনাদের কমেন্ট তো আহ, না করলেও করবো, করলেও করবো, তাও তো অবশ্যই কমেন্ট দেখছি, তাই না? কমেন্ট দেখার পরে তো বললাম। মানে এখানে কিচ্ছু নাই, জাস্ট দুইটা জিনিস ডিফারেন্স। 1, পার্সেন্টেজ অর্ধেক করা লাগবে। 2, সময়টা বছর থেকে মাসে হিসাব করা লাগবে 6 মাস পর পর। আর কিছুই নেই, আর বাকি সবকিছু আগের মতো।
ওকে, যদি 1000 2000 স্টুডেন্ট হতো তখন মজাটা বুঝতেন। কমেন্ট যে কই যাইতো খুঁজেই পেতেন না আপনার কমেন্ট। কমেন্ট করতেন, দেখতেন কমেন্ট নাই, একদম 500 জনের পিছনে চলে গেছে। আমাদের তো স্টুডেন্ট কম, একদম আস্তে আস্তে যাই, সোলো আগাই। যাই হোক, টাইপ 4, এটা হলো নতুন কোনো কিছু শেখাবো না, জাস্ট আগের ক্লাস আর এই ক্লাসের মিক্স প্রশ্ন। টাইপটা তাহলে ছোট করেই লিখি। টাইপ 4, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। মুনাফার পার্থক্য, মনে করেন যে 5000 টাকা এক জায়গায় আমি সরল মুনাফা সিস্টেমে ইনভেস্ট করব, আর এক জায়গায় চক্রবৃদ্ধি সিস্টেমে ইনভেস্ট করব, তো ওইখানে সুদ আর এইখানে সুদের ডিফারেন্স কত, এই আর কিছুই না। একটা ম্যাথ দেখাবে এখান থেকে। 39তম বিসিএস এ আসছিল এই কোশ্চেনটা। বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? প্রশ্নটাকে বুঝতে হবে, সবসময় কোশ্চেন বোঝার চেষ্টা করবেন ম্যাথের। মানে কিছু পাবলিক আছে ম্যাথই দেখে না, খালি সমাধান দেখে। জীবনও আপনি পরীক্ষা ম্যাথ মিলাতে পারবেন না। আপনারা আগে বারবার যদি আপনি মুখস্থ করতে চান, খালি কোশ্চেন পড়বেন, এক কোশ্চেন 3-4 বার পড়বেন। এই প্রশ্নটা যদি না বোঝেন, খালি 3-4 বার কিন্তু কোশ্চেনই পড়বেন, দেখবেন যে আপনার মাথায় একটা আইডিয়া চলে আসবে। তাহলে কোশ্চেন পড়াটা কিন্তু জরুরি, শুধু সমাধান পড়লে হবে না। বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে পার্সেন্টেজ কত? 10, আসল কত? 1000, সময় কত? 2 বছর। এখানে কিন্তু আবার ষান্মাসিক চিন্তা করেন না, ষান্মাসিকের হিসেব আলাদা, যদি কখনো থাকে তখন ব্যবহার করবেন, কোথাও কিন্তু ষান্মাসিক নেই, তাহলে আমরা নর্মাল ওয়েতেই করবো। তাহলে আমি একবার সরল মুনাফা বের করবো, একবার চক্রবৃদ্ধি বের করবো। সরল মুনাফা বের করি। সরল মুনাফা সূত্র কি? আমি আর পারি না ভাগ 100, মানে আই ইজ ইকুয়াল টু আরপিএন ভাগ 100 বা পিএন ভাগ 100 বা এনআরপি ভাগ 100, যেভাবে ইচ্ছা বলবেন। আর এর মান কত? 10, আসল কত? 1000, সময় কত? 2, নিচে কত? 100, কত? 20 গুণন 100 গুণন 2, তার মানে 200 টাকা। তার মানে 5000 টাকা, সরি 5000 না দুঃখিত, 1000 টাকা আমি যখন সরল সিস্টেমে ইনভেস্ট করব, 2 বছর পর আমার 200 টাকা ইন্টারেস্ট আসবে বা মুনাফা আসবে। এবার আমি সেম হিসাবটা চক্রবৃদ্ধির ক্ষেত্রে করব। তো চক্রবৃদ্ধি মুনাফার জন্য আগে জানি কি লাগে? চক্রবৃদ্ধি মূলধন লাগে। চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আসল গুণন 1 প্লাস সুদের হার ভাগ 100 পাওয়ার কত? 2 বছর। এখানে আমার 6 মাস হিসাব করেন না, এটা কিন্তু নর্মাল একটা না, ষান্মাসিক নাই আর কি। এই ক্যালকুলেশন তো প্রত্যেক ম্যাথেই করতেছি এক জিনিস। 11 ভাগ 10, 1210 টাকা। এটা কি বেরোইছে? আমার চক্রবৃদ্ধি মূলধন। একজনকে আমি 1000 টাকা দিয়েছিলাম, সে আমাকে 2 বছর পরে 1210 টাকা ফেরত দিচ্ছে, তার মানে মুনাফা কত? মুনাফা কত? 1210 মাইনাস 1000, তার মানে 210 টাকা। 1000 টাকা সরল সিস্টেম ইনভেস্ট করলে 200 টাকা সুদ আসে, 1000 টাকা চক্রবৃদ্ধি সিস্টেম ইনভেস্ট করলে 210 টাকা সুদ আসে। তাহলে ডিফারেন্স কত? পার্থক্য। অতএব পার্থক্য 210 মাইনাস 200, তার মানে 10 টাকা পার্থক্য। আর একবার বুঝে আসে, এদিকে তাকান। 1000 টাকা 10% সুদে 2 বছরে সুদ বের করবেন। কোন সূত্রের মাধ্যমে? সরল মুনাফার যে সূত্র, সেখানে বের করলেন। এবার 1000 টাকার 10% মানে রেটে 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করবেন। এখন চক্রবৃদ্ধি মুনাফার জন্য আগে কি লাগে? চক্রবৃদ্ধি মূলধন। মানে আমি যে একজনকে 1000 দিলাম, সে আমাকে যে কত ফেরত দেবে সেটা আমার জানা লাগবে।
তাহলে আমি একজনকে 1000 দিলাম, সে আমাকে 1210 টাকা ফেরত দিল, তার মানে কি 210 টাকা সুদ দিল। 1000 টাকার সরল সুদ 200 টাকা, 1000 টাকার চক্রবৃদ্ধি সুদ 210 টাকা, ডিফারেন্স 10 টাকা। সবসময় চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদের সুদ, খারাপ জিনিস। সুদ জিনিসটাই তো খারাপ, তাই না? তা আমাদের পড়ানো লাগতেছে, আল্লাহ জানে পাপ হয়েছে কিনা। ওকে, এই তো এই ক্লাস আর একটা বড় মার দেখা অবশেষে। বাকি দুই একটা এরকম আছে, কিন্তু লাস্ট একটা এক্সেপশনাল কোশ্চেন আছে বোর্ড বইয়ের, ওইটা আবার নিবন্ধনের প্রিতে আসলে সমত সাধারণত আমার নিবন্ধনের আমার ঠিক খেয়াল নাই। তো প্রিলি সিস্টেমও দেখাবো, রিটার্নও দেখাবো। কোশ্চেন 20 নম্বর প্রশ্নটা নরমালি পিলিতে একবার চলে আসছে, এটা বোর্ড বইয়ের কোশ্চেন, তো পিলিতে তো আসতে পারেই, বাট ওটা রিটার্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন, রিটার্ন আসার সম্ভাবনা বেশি। কোশ্চেন নাম্বার 20, এটা 9-10 বোর্ড বইতে আছে। 4% হার মুনাফায় কোন টাকার, এখানে লিখি 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? মূলধন কত? তো এই প্রশ্নটা একটা কমন বা ফেমাস প্রশ্ন বলতে পারেন, বা পপুলার পরিচিত। 4%-এর মুনাফায় কোন টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? তার মানে ব্যাপারটা কি, একটু আগে যে ম্যাথটা করাইলাম সেখানে পার্থক্যটা আমাকে নির্ণয় করতে হইতো বা নির্ণয় করতাম, আর এখানে ওই পার্থক্যটা দিয়ে আসল টাকাটা চাইছে। মানে আগে আসল 1000 ছিল, পার্থক্য 10 টাকা বের করছি, আর এখন পার্থক্য দিয়ে আসল বের করব। সিস্টেম একই, 1-2 লাইন শেষে বেশি। ওকে, এই প্রশ্নটা করার শর্টকাটও আছে, কিন্তু এই আজব শর্টকাট আমার নিজে মনে থাকে না, তারপরও 2-1 জন চাইবে দিয়ে শিখাই, তাহলে আগে একটু ওই সংক্ষেপেই করাই যেটা, যেহেতু বড় প্রশ্ন। এরকম যদি সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য থাকে, মূলধন বের করার একটা সিম্পল টেকনিক আছে। এই ম্যাথের জন্যই প্রযোজ্য এই টিপটা আর কি। আসল, আসল তাহলে একটা পার্থক্য, দেখছেন আমি নিজে বলে গেছি পার্থক্য এটা। তা পার্থক্য কত? 1। বাংলায় লেখে। সুদের হার কত? 4। 4 দিয়ে 100 ভাগ করলে কত? 25। 625, এটা হচ্ছে আনসার। এটা হলো একটা আজব শর্টকাট, যদি এই শর্টকাটের কোনো মানে নাই, তারপরও অনেকে চাইবে বা এমসিকিউ, যেহেতু বড় কোশ্চেন, এমসিকিউ পরীক্ষা অত সময় পাওয়া যাবে না, এক্ষেত্রে যখনই এরকম সরল ও চক্রবৃদ্ধি মুনাফার ডিফারেন্স থাকবে তখন আপনারা এইভাবে করতে পারেন চাইলে। এটা শীটে দেওয়া আছে, টেনশনের কোনো কারণ নাই। বাট মূল যে নিয়ম আমরা সেখানে চলে যাব। মূলধন সমান পার্থক্য, পার্থক্য কত? 1 টাকা। 100 ভাগ সুদের হার কত? 4, পাওয়ার হচ্ছে স্কোয়ার। যাই হোক, আমি চলে যাব মূল নিয়মে। অ্যান্সার 625, এটা হলো শর্টকাট। এবার মূল নিয়মে যদি যাই, তো ফার্স্ট অফ অল মূলধন জানি না, মূলধনটা আপনি পি ধরতে পারেন বা বা এক্স ধরতে পারেন। ধরি মূলধন পি। তাহলে এই প্রশ্নটা আমি কিভাবে করব? আগের মতোই, আমি একবার সরল মুনাফা বের করব, আমি একবার চক্রবৃদ্ধি মুনাফা বের করব, তারপর লিখবো চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা সমান 1। মানে কোশ্চেনে যে পার্থক্যটা দাও সেটা আমি নিজে বের করব, তারপর ওখান থেকে পির মানটা চলে আসবে। ওকে, তাহলে আমরা ফার্স্টে সরল মুনাফা বের করব। ক্লিয়ার? ফার্স্টে বের করবো সরল মুনাফা। সরল মুনাফা I is equal to RPN ভাগ 100। সেইটা একটু ইংলিশেই করি। আর এর মান কত? 4।
পি তো ওই পি যেটা ধরে নিয়েছি, মানে পি তো জানি না, সেটা বের করবো, রেখে দিলাম। সময় কত? 2 বছর, নিচে 125, তাহলে উপরে থাকে 2p, নিচে থাকে 25। এটা আমার কি? 2p/25 হচ্ছে আমার সরল মুনাফা। এবার আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করবো। তো চক্রবৃদ্ধি মুনাফার জন্য আবার লাগবে চক্রবৃদ্ধি মূলধন। আবার কি লাগবে? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন, দেখছেন প্যাস কত লাগছে? সূত্র কি? আসল আসল তো জানি না, যেটা বের করবো, রেখে দিলাম। সুদের হার কত? 4। পাওয়া কত? কয় বছর? 2 বছর। এখানে 4 দিয়ে 100 ভাগ করলে 25, নিচে 25, উপরে 25 আর 1 26। 26-এর স্কোয়ার করলে কত হয়? সম্ভবত 676 এরকম হবে আমার। 676p, নিচে 25 স্কোয়ার করলে 625, তাই না? এই স্কোয়ারটা 26-এর উপর আছে, 25-এর উপর আছে। 26-এর স্কোয়ার করলে 676, আর এখানে একটা পি থাকে, আর 25-এর স্কোয়ার করলে 625। এইটা আমার চক্রবৃদ্ধি মূলধন। আমার এবার চক্রবৃদ্ধি সুদ লাগবে, বা মুনাফা। সুদ না বললে একটু ভালোবাসায় বলি, মুনাফা। একজনকে আমি পি টাকা দিয়েছিলাম, সে আমাকে সুদে আসলে এটা ব্যাক করছে। তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন থেকে আমার আসল টাকাটা বাদ দিত। আসল কত? পি। তাহলে এখানে 625, উপরে 676p মাইনাস 625p, বিয়োগ করতেছি আমরা, হ্যাঁ? উপরে 51p, নিচে 625। তাহলে আসল যদি পি হয়, সরল মুনাফা এইটা, চক্রবৃদ্ধি মূলধন এইটা, চক্রবৃদ্ধি মুনাফা এইটা। এবার এটা হলো চক্রবৃদ্ধি, এটা হলো সরল মুনাফা, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। এই দুটার পার্থক্য দেওয়া আছে 1। তাহলে প্রশ্ন মতে পার্থক্য সময় বড়টা আগে হয়। চক্রবৃদ্ধি মুনাফা বড় নাকি সরল? চক্রবৃদ্ধি। তাহলে কি লিখবো? 51p নিচে 625, এগুলো চক্রবৃদ্ধি মুনাফা, আর এটা হলো সরল মুনাফা। পার্থক্য 1। এটা কই পাইছি? সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক, এটা বের করতে পারবেন কিভাবে? আপনি যখন চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করবেন, তাহলে তো পাবেন। এটা প্রশ্ন মতে লেখা যায়। এখানে 625 আমার লসাগু, তাহলে এখান থেকে 51p। 25 দিয়ে 625 কি ভাগ করলে হয় 25, 25 দ্বিগুণে 50p। উপরে থাকে একটা পি, 51 থেকে 50 বিয়োগ করলে একটা থাকে, আর নিচে থাকে 625 সমান 1। অতএব পির মানটা কত হবে? আর গুণ করলে 625 আর 1 গুণ হয়ে যাবে 625 টাকা। এই হলো আমার অ্যান্সার। একটু বড়, এটা রিটার্ন সেলে করলে একটু বড়ই হবে, হ্যাঁ? যারা বুঝি নাই, এটা আমাদের লাস্ট কোশ্চেন, আমি আরেকবার ছোট্ট করে রিপিট করতে চাই। সেটা হলো, এখানে আসলটা চাইছে, আসলটা আপনি এক্স ধরতে পারেন, পি ধরতে পারেন, আপনার ইচ্ছা। ধরলাম পি। তাহলে সরল মুনাফা সূত্রে যদি আর এর মান বসাই, এন এর মান বসাই, তাহলে এটা আসবে। পির মান কিভাবে বসাবো কিন্তু আমি জানি না। এটা আমার সরল মুনাফা। এবার আমার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। একজনকে আমি পি টাকা দিছি, সে আমাকে এই টাকাটা ব্যাক দিবে। একজনকে পি টাকা দিলাম, সে আমাকে এই টাকাটা ব্যাক দিল, তার মানে আমার এই টাকা মুনাফা দিল। এই মুনাফা আর এই মুনাফার ডিফারেন্স কত? 1 টাকা। তাহলে ডিফারেন্স 1 হইলে পির মানটা চলে আসে 625। এটা হচ্ছে আজকের ক্লাস। বুঝতে পারছি কিনা? বুঝলে এই পর্যন্তই, আজ আর নয়। বুঝতে পারছি। একজন বলছে আপনার কমেন্ট, সবার কমেন্ট দিতে পারি, আপনার কাছে কোনো কমেন্টই করেন নাই। স্টুডেন্ট তো কতজন, তা কমেন্ট কেন পড়বো না? একজন লিখছে তার কমেন্ট আমি পড়ি না, আপনার কমেন্ট তো আজকে নাই, কিভাবে পড়বো বলেন? এখানে কি আমি কাউকে পার্সোনালি চিনি? কাউকে তো পার্সোনালি চিনি না। যে কমেন্ট করবে তারই আমি অ্যান্সার দিব। ঠিক আছে, হ্যাঁ, ওকে, এ ধরনের অযৌক্তিক কথা বলা যাবে না। আমার তো কারোর সাথে পার্সোনাল পরিচয় নাই, তাই না? যে যে বুঝবে না তাকে আমি বুঝাবো। ওকে, আর একটু স্মার্ট হইতে হবে। যাই হোক, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রিটার্ন যদি কখনো আপনি দেন 11 থেকে 20 মার্কের, এটা এই টাইপের প্রশ্ন কিন্তু চলে আসে রিটার্নে। আর এমসিকিউ তে আসলে এই সিস্টেমে করবেন। ওকে, ভালো থাকেন।
কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ঠিক আছে।